গল্পের শুরুতেই আমরা জানতে পারি ভেজি এবং তার হাজবেন্ড মিয়ার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে, কিন্তু এত বছরও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। এখানে আমরা আরো জানতে পারি কিছুদিনের মধ্যে তাদের সপ্তম বিবাহবার্ষিকী। এর পরের সিনে ভেজির শাশুড়ি তাকে আর মিয়াকে ব্রেকফাস্টের সময় জিজ্ঞাসা করে তাদের দুজনের বিবাহের এত বছর হয়ে যাওয়ার পরও কেন তারা তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। ঠিক তখনই মিয়াকে কেউ কল করে, এই কারণে মিয়া ফোন ধরার বাহানা করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা ভেজিকে হসপিটালে দেখতে পাই, আর এই হসপিটালে সে কাজ করত। এখানে তার এক সহকর্মী ভেজিকে জিজ্ঞাসা করে তাদের দুজনের বিয়ের এত বছর হওয়ার পরও সে এখনো কেন প্রেগনেন্ট হয়নি। এখানে ভেজি উত্তর দেয়, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ভেজি মিয়াকে তার সঙ্গে রোমান্স করতে ঠিকই বলে, কিন্তু মিয়াই তাকে মানা করে দেয়। এসব শুনে ভেজির বন্ধু তাকে বলে কোনো পুরুষের পক্ষেই সম্ভব না বিয়ের পরে সম্পর্ক না করে থাকার, নিশ্চয়ই তার হাজবেন্ড তার সাথে চিট করছে। একটু পরই কেউ একজন ভেজিকে কল করে জানায় ভেজির হাজবেন্ড মিয়া অন্য কোনো এক মেয়ের সাথে তাদের বাসায় এসেছে। এই কথাটা শুনে ভেজি তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। সে রাগের মাথায় বাড়িতে ঢুকে মিয়াকে জিজ্ঞাসা করে সে যাকে নিয়ে বাসায় এসেছে সে মেয়েটা কোথায়, কিন্তু ভেজির এ কথা মিয়া অস্বীকার করে। তবে এখানে ভেজি মিয়ার কাপড়ে একটা মেয়ের চুলও দেখতে পায় আর জিজ্ঞাসা করে এই চুল নিশ্চয়ই সে মেয়ের, তাই না? উত্তরে মিয়া বলে এই চুল নিশ্চয়ই তার বন্ধুর গার্লফ্রেন্ড এনির। সে আরো বলে ভেজি যেন শুধু শুধু তার উপর এভাবে সন্দেহ না করে। এই কথা বলে সে তার রুমে যেতে লাগে, কিন্তু এমন সময় ভেজি তার হাজবেন্ডের পথ আটকিয়ে বলে এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত একবারের জন্য তুমি আমাকে স্পর্শ করনি, এর কারণ কি? ভেজির এসব কথা শুনে মিয়া তো অনেক বিরক্ত হয় আর বলে ভেজির এই সন্দেহ করার অভ্যাসটা তার কাছে একেবারেই পছন্দ না। এখানে সে আরো বলে তার মতো মেয়েকে কেউই সহ্য করবে না। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে তো এখানে মারামারি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে মিয়া ভেজিকে জিজ্ঞাসা করে সে ডিভোর্স চায় কিনা। তাছাড়া সে তার কথায় বারবার ডিভোর্সের জন্য ভেজিকে প্রলুব্ধ করতে থাকে। বাধ্য হয়ে ভেজিও বলে বসে আগামীকালকে সে মিয়াকে ডিভোর্স দিয়ে দিবে। আসলে ভেজি মনে করেছিল সে রাতেই হয়তো তাদের দুজনের সম্পর্কটা শেষ, কিন্তু এমনটা হয় না, দৃশ্য পরিবর্তন হয়। আর আমরা দেখতে পাই পরের দিন ভেজি যখন ঘুমিয়েছিল তখন মিয়াও তার কাছে আসতে শুরু করে আর এক পর্যায়ে ভেজিকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। যাই হোক, তারপর হসপিটালে ডিউটি করার সময় ভেজি সকালের ঘটনাটা মনে করে খুশিতে ব্লাশ করতে থাকে, যা দেখে তার সহকর্মী জিজ্ঞাসা করে আজকে সে এত খুশি কেন। একটু পরে একজন নার্স আসে এবং ভেজিকে একটা ফুলের তোড়া দিয়ে বলে এটা তার জন্য মিয়া পাঠিয়েছে। ঠিক তখনই মিয়া ভেজিকে কল করে বলে সে হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে। ভেজি যেন আজকের জন্য ছুটি নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে, আর এখন মিয়ার কথা মতো ভেজিও হসপিটাল থেকে বেরিয়ে আসলে তারা দুজন একসঙ্গে ডেটে যায়। তারপর মিয়া ভেজিকে বলে অনেক দিন ধরে তারা দুজন এভাবে সময় কাটায়নি। সে আরো বলে সে ভেজিকে অনেক ভালোবাসে এবং আজকে সেটা প্রমাণ করে দিবে। এই কথা বলে সে ভেজিকে নিয়ে কাপড় ডান্স করতে শুরু করে। এইসব দেখে ভেজির তো খুশির কোনো ঠিকানাই থাকে না। তবে একটু পরই মিয়াকে কেউ একজন কল করে আর আমরা মিয়াকে একজনের সাথে কথা বলতে দেখি। এখানে সে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে কখনোই কোনো কিছু বুঝতে দিব না। তারপর ভেজি মিয়াকে বলে তারা অনেকক্ষণ যাবৎ এখানে রয়েছে, বাড়িতে মিয়ার মা তাদের জন্য ওয়েট করছে, তাই তাদের উচিত এখন বাড়ি ফিরে যাওয়া। মিয়াও উত্তরে বলে সে তার মাকে সবকিছু আগেই বলে রেখেছে যে তারা এখানে অনেকক্ষণ থাকবে। এই বলে সে পুনরায় ডান্স করতে শুরু করে। তারপর মিয়া ভেজিকে জড়িয়ে ধরে বলে তুমি বিশ্বাস করতে পারবে না আমি কতদিন ধরে এই সময়টার অপেক্ষা করছিলাম। এই কথা শুনে ভেজি বলে এত এক্সাইটেড তো তুমি বিয়ের দিনও ছিলে না, আজকে তোমার কি হয়েছে? আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই তারা দুজন বাড়ি ফিরে আসে। তারপর মিয়া ভেজিকে গাড়িতে পুনরায় কিস করতে চেষ্টা করে, কিন্তু ভেজি তাকে থামিয়ে দিয়ে বলে এই গাড়িতে ক্যামেরা লাগানো আছে। তবে আবারও মিয়ার ফোনে কল আসে
আর সে কল রিসিভ করার জন্য গাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও যায়। এমন সময় বেচি গাড়িতে একটা কালো স্কার্ফ খুঁজে পায়। এখানে সে গাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে, তবে ভিডিওটা ঠিকভাবে চলছিল না, তবে অডিওটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছিল। এখানে বেচি অডিওতে একটা মেয়ের গলা শুনতে পায়, যে কিনা বলে আপনার কি ধরনের সার্ভিস লাগবে। ফোনে কথা বলা শেষে মিয়া তার গাড়ির কাছে এসে স্কার্ফটি খোঁজার জন্য, কিন্তু স্কার্ফটি সে কোথাও খুঁজে পায় না। তারপর বাড়িতে আসলে সে দেখতে পায় বেচি খুবই হট একটা ড্রেস পরে তার জন্য ওয়েট করছে। সে মিয়াকে প্রশ্ন করে, স্যার আপনি কোন ধরনের সার্ভিস চান? উত্তরে মিয়া বলে সবকিছু। এমন সময় বেচি মিয়ার উপরে সেই স্কার্ফটি ছুঁড়ে মারে আর জিজ্ঞাসা করে সে গাড়িতে এসব কাজকর্ম করে। এখানে মিয়া তো বেচিকে বোঝানোর চেষ্টা করে এই স্কার্ফটা আসলে এনির, তবে বেচি মিয়াকে জিজ্ঞাসা করে এনি তার গাড়িতে কি করছিল। তখন মিয়া বলে কিছুদিন আগে তার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড এনি তার গাড়িতে উঠেছিল, তখন সেই স্কার্ফটা গাড়িতে রেখে চলে গিয়েছিল। তারপর মিয়া ওয়াশরুমে গেলে আমরা দেখতে পারি পুনরায় কারোর সাথে সে কথা বলছে। এখানে কোনো একজন ব্যক্তিকে সে বলছিল আগামীকালকে অফিসে তার সঙ্গে দেখা করার জন্য। এদিকে ভেজি তো মিয়ার মেসেজ দেখে, যেখানে তাদের দুজনের অফিসে দেখা করার কথা ছিল। নিজের হাজবেন্ডের সাথে অন্য মেয়েকে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখে বেচি মনে মনে কিছুটা কষ্ট পায়। তারপর আমরা দেখতে পাই বেচি হসপিটালে প্রতিদিনের মতোই কাজ করছিল। এই সময় সে তার বান্ধবীর সাথে মিয়ার অন্য মেয়েদের সাথে মেসেজ করার ব্যাপারটাই খুলে বলে। এইসব কথা শুনে তার বান্ধবী বেচিকে প্রশ্ন করে সে কিভাবে মিয়ার এসব মিথ্যা কথায় বিশ্বাস করে ফেলে। এখানে সে আরো বলে মিয়াকে হাতে নাতে ধরতে সে বেচিকে সাহায্য করবে। এর পরের সিন আমরা দেখতে পাই বেচি মিয়ার অফিসে আসে আর রিসেপশনিস্টকে বলে সে মিয়ার সাথে দেখা করতে এসেছে। রিসেপশনিস্ট ফোন করে মিয়াকে ব্যাপারটা জানালে মিয়া বলে সে এই মুহূর্তে একজন ক্লায়েন্টের সাথে মিটিং করছে, তাই সে দেখা করতে পারবে না। এই কথাটা শুনে বেচি যখন অফিস থেকে বের হয়ে যাবে তখনই সে অফিসের বাইরে মিয়াকে দেখতে পায়, তাও আবার একটি মেয়ের সাথে, আর এই মেয়েটার নামই ছিল এনি। বেচি মিয়াকে কল করে জানায় সে তার অফিসের আশেপাশেই আছে, যদি সে চায় তাহলে তারা এখন একটু দেখা করতে পারে। কিন্তু মিয়া বলে সে তার এক ক্লায়েন্টের সাথে মিটিং এ ব্যস্ত, তাই এখন সে তার সাথে দেখা করতে পারবে না। হাজব্যান্ডের এমন মিথ্যা কথা শুনে বেচি তো অনেক কষ্ট পায়। তারপর বেচি মিয়াকে অনুসরণ করতে থাকে আর দেখে এনি এবং মিয়া একটি গাড়ি করে সেখান থেকে চলে যায়। এর দৃশ্য দেখার পর বেচি তার বান্ধবীর সাথে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। তারপর বেচি বাড়ি ফিরে আসলে দরজা খোলে মিয়া। বেচিকে দেখে মিয়া তো একদম অবাক হয়ে যায়। এখানে বেচি মিয়াকে জিজ্ঞাসা করে তার তো এখন অফিসে মিটিং এ থাকার কথা, সে এই সময় বাড়িতে কি করছে? উত্তরে মিয়া বলে সে তার দরকারি কিছু জিনিস ভুলে বাসায় রেখে গিয়েছিল, সেটা ফেরত নিতে সে বাড়িতে এসেছে। তারপর বেচি বাড়িতে ঢোকার চেষ্টা করলে মিয়া তাকে বাধা দেয়, তবে বেচি তো খুব ভালোভাবেই বুঝে যায় যে মিয়া তার থেকে কিছু একটা লুকাচ্ছে। এমন সময় বেচি সে বান্ধবী এসে মিয়াকে আটকিয়ে বলে সে যেন বেচিকে ভিতরে ঢুকতে দেয়। আর এদিকে বেচি বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলে। সে পুরো বাড়ি খুঁজতে শুরু করে আর শেষবেশ আলমারির ভিতর থেকে এনিকে খুঁজে পায়। তারপর এনিকে নিয়ে এসে বেচি মিয়াকে জিজ্ঞাসা করে এই মেয়েটাকে এবং সে এখানে কি করছে। আর ঠিক সেই সময় মেয়ের অন্যান্য বন্ধুরা যারা বাড়িতে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তারা সবাই বেরিয়ে আসে আর বেচিকে সারপ্রাইজ দেয়। আসলে তারা সবাই মিলে বেচিকে জন্মদিনের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। এইসব দেখে বেচি তো মিয়াকে জড়িয়ে ধরে আর তারা সকলে একসঙ্গে মজা করে বেচির জন্মদিন পালন করে। এখানে বেচি মনে মনে চিন্তা করতে থাকে মিয়া যেন সবসময় এরকম পারফেক্ট হাজবেন্ড হয়েই থাকে। তারপর আমরা দেখতে পাই বেচিকে মিয়া একটি গাড়ি গিফট করে আর বলে বেচির জন্য সে অনেক আগে থেকেই কিছু টাকা জমিয়ে রেখেছিল যাতে করে সে নিজের একটা ক্লিনিক শুরু করতে পারে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পাই মেয়ে অফিসে যাচ্ছে। এমন সময় একটি মেয়ে তাকে জড়িয়ে ধরে আর তারা দুজনে একে অপরকে চুমু দিতে শুরু করে। এখানে সবার চোখ এড়িয়ে তারা বের হয়ে যায়। অন্যদিকে এনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে বলে বেচির হাজবেন্ড মিয়া কতটা ভালো, সে বেচিকে কত ভালোবাসে। উত্তরে এনির বয়ফ্রেন্ড স্যাং বলে বেচি এবং মিয়া হাজবেন্ড ওয়াইফ আর তারা দুজন হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের এখনো বিয়ে হয়নি, তাই তাদের যখন বিয়ে হবে তখন তাদের মধ্যেও ভালোবাসা আরো বেড়ে যাবে। তবে স্যাং কিন্তু বিয়ে করতে চায় না, কারণ তার বিয়ের কথা শুনলেই ভয় করে। আর আমার কোন কোন কিউট ভাইয়াদের বিয়ের কথা শুনলেই ভয় লাগে
তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। যাই হোক, এর পরের দিন বেচি হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছিল। এমন সময় মিয়া এসে তাকে বলে তার জুতোর ফিতাটা খোলা। এই বলে সে বেচির জুতাটা ভালোভাবে বেঁধে দেয়। এতে বেচির তো মিয়ার সাথে পুরনো একটা ঘটনা মনে পড়ে যায়, যখন এভাবে বেচির জুতার ফিতা মিয়াও বেঁধে দিয়েছিল। তবে সে মিয়ার উপর গতকাল সন্দেহ করার জন্য ক্ষমা চায়। এতে মিয়া বলে দোষটা আসলে তারই ছিল, সে সারপ্রাইজটা যেভাবে দিয়েছে যে কেউই এমনটা দেখলে সন্দেহ করত। এর পরের সিনে বেচি তার গাড়ির উপর একটা পার্সেল পায়, যার সাথে একটা ছবির টুকরো ছিল। মিয়া তার অফিসে গেলে সেখানে তার মিস্ট্রেস তার কাছে আসে, কিন্তু মিয়া তাকে বলে যদি সে কিছু বলতে চায় তাহলে সে যেন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। অন্যদিকে আমরা বেচিকে দেখে হতাশ হয়ে ব্যাংক থেকে বের হচ্ছিল, কারণ বেচিকে মিয়া যে কার্ডটি দিয়েছে সে কার্ডটি কাজ করছিল না। ব্যাংকের কর্মকর্তারা তাকে জানায় এই নামে তাদের এখানে কোনো অ্যাকাউন্টই নেই। অন্যদিকে মিয়া ওয়াশরুমে গেলে তার পিছন পিছন মিস্ট্রেলও এসে পড়ে, যার নাম ছিল লিনি। এটা দেখে মিয়া তো অনেক রেগে যায়। লিনি মিয়ার স্ত্রীকে তাদের দুজনের মধ্যে যা যা হয়েছে তার সবকিছু বলে দেওয়ার হুমকি দিলে মিয়া তার গলা চেপে ধরে বলে সে যেন তার স্ত্রী থেকে দূরে থাকে। এর পরের সিনে দেখতে পাই মিয়া একটি মিটিংয়ে ছিল। এখানে একজন সহকর্মী বলে আজকের এই মিটিং এর প্রজেক্টে ইনচার্জ করেছে লিনি, যে কিনা এখন অনুপস্থিত, যার কারণে মিয়া লিনিকে আনতে চলে যায়। অন্যদিকে বেচিকে একটি রেস্টুরেন্টে তার সাথে দেখা করার জন্য বলে। সে যখন বেচির জন্য ওয়েট করছিল এমন সময় সেখানে মিয়া এসে পড়ে। মিয়া জিজ্ঞাসা করে লিনি কেন এখন এমন করছে, কেন সে তার ক্ষতি করতে চাইছে, সে আসলে কি চায়। লিনি বলে সে দেখতে চায় বেচি তার হাজবেন্ড সম্পর্কে সত্যটা জানার পর সে কি করে। এখানে সে আরো বলে সে শুধুমাত্র মিয়াকে চায়। এমন সময় মিয়া কিছু ছবি বের করে লিনিকে দেখায়, যেখানে লিনি অফিসের অন্য কিছু এমপ্লয়ীদের সাথে রোমান্স করছিল। এইসব ছবি দেখিয়ে মিয়া লিনিকে বলে এই ছবিগুলো যদি সে পাবলিক করে দেয় তাহলে এই অফিসে তার পক্ষে থাকা সম্ভব হবে না। আর এবার এই ছবিগুলো দেখে লিনি তো ঘাবড়ে যায়। একটু পরে সেখানে বেচিও চলে আসে। তখন মিয়া তার বউকে বলে সে তাকে আবার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। তখন লিনি ও মিয়ার কথা হাতে হ্যাঁ মিলিয়ে বেচিকে বলে তার হাজবেন্ড তার অনেক যত্ন করে, তাই সে তাকে সাহায্য করতে এসেছে। তবে বেচি লিনিকে আগের দেওয়া সেই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে লিনি বলে সেগুলো এডিট করা ছিল যাতে সে বেচির সাথে প্র্যাঙ্ক করতে পারে। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর বেচি এবং মিয়া একা একা এক অপরের সাথে কথা বলতে থাকে, কিন্তু এমন সময় বেচি মিয়াকে সে অকেজু কার্ডটি দেখিয়ে বলে এটাও কি তার প্র্যাঙ্কেরই অংশ ছিল। এই বলে সে চলে যায়। এর পরে সিনে মিয়াকে আমরা দেখি একটি মেয়ের সাথে ফোনে কথা বলছে। এখানে মিয়া তাকে জিজ্ঞাসা করে সে কার্ডটি কেন কাজ করছে না, আর আমরা জানতে পারি মিয়া আসলে এই দুনিয়ারই না, যার কারণে তার সেই কার্ড এই দুনিয়াতে কাজ করবে না। এদিকে বেচি হসপিটালে তার সে বান্ধবীর সাথে মিয়ার ব্যাপারেই কথা বলে। এমন সময় সে বলে তার মনে হয় মিয়া যেন সম্পূর্ণরূপে অন্য একটা মানুষে পরিণত হয়েছে। তার বান্ধবী বলে তার কাছে কি কোনো প্রমাণ আছে। তখনই আমরা অন্য একটা দৃশ্য দেখতে পাই বেচিকে মিয়া কল করে। এমন সময় বেচি তার অফিস থেকে কম্পিউটারের মাধ্যমে তার বাড়িতে একটি টেডি বিয়ারের মধ্যে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মিয়াকে দেখছিল। মিয়া কল দিলে সে কল বেচি না ধরে কেটে দেয়। এতে মিয়া সে টেডি বিয়ারের সামনে গিয়ে বেচিকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরার সম্পর্কে মিয়াও জানে। এটা দেখে বেচি তো একদম অবাক হয়ে যায়। যাই হোক, বাড়ি ফিরে এসে বেচি মিয়াকে জিজ্ঞাসা করে সে কেন তাকে এত তাড়াতাড়ি করে বাড়ি আসতে বলল। তখন মিয়া বলে সে বেচিকে অনেক মিস করছিল, এই কারণেই সে তাকে ডেকেছে। এখানে মিয়া আরো বলে সে চায় তারা দুজন এখান থেকে অনেক দূরে সমুদ্র সৈকতের পাশে একটা বাড়ি কিনুক, কারণ মিয়া অফিস থেকে ট্রান্সফারের একটা সুযোগ পেয়েছে। তাছাড়া বেচিও তাকে বলেছিল তার সমুদ্র সৈকত অনেক ভালো লাগে। আর এখন এসব কথা শুনে বেচি বলে এখন সে বাড়িটা ছাড়তে যায় না, কারণ তার মনে হয় সে হয়তো প্রেগনেন্ট। উত্তরে মিয়া বলে তাহলে তো আরো ভালো কথা, এই বাড়িটা তাদের জন্য এমনি তো অনেক ছোট, তাই তাদের উচিত বাড়িটা পরিবর্তন করা। বেচি মিয়াকে এবার বলে সে গর্ভবতী কিনা সেটা কনফার্ম না, আগামীকাল সে টেস্ট করাবে। যাই হোক, এখান থেকে সিনটা পরিবর্তন হয়ে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়। একদিন হঠাৎ বেচির পেটে ব্যথা শুরু হয়, যার কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাচ্চার ডেলিভারি হয়, কিন্তু পরবর্তীতে এক কলিগের কাছ থেকে মিয়া জানতে পারে তাদের বাচ্চা মারা গেছে। এটা শুনে মিয়া অনেক কষ্ট পায়, কিন্তু পরক্ষণে
তখনই সে বলে, যাই হোক অত্যন্ত পক্ষে বেইচি তো সুস্থ আছে, সেটাই আমার জন্য অনেক। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেইচি ইন্টারনেটে কিছু একটা বিষয় নিয়ে সার্চ করতে থাকে আর জানতে পারে যদি একজন মানুষ একাধিক ধরনের আচরণ বা পার্সোনালিটি প্রদর্শন করে তাহলে হয়তোবা তার পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই মিয়া গাড়িতে একজনের সাথে দেখা করে আর সেটা আর কেউ নয়, মিয়াই ছিল। এখান থেকে আমরা জানতে পারি বেইচির সাথে এতদিন যে মিয়া থাকছিল সেটা আসলে আসল মিয়া ছিল না, সেটা ছিল মিয়ার কোনো একটা ক্লোন। আর আমরা জানতে পারি মিয়াও আসলে তার স্থানে ঠিক হুবহুব তার মতো একটা ক্লোন রেখে নিজের বাড়ি থেকে দূরে অবস্থান করছে। তাদের মধ্যে কথাবার্তা হয় এবং কথাবার্তা শেষে হঠাৎ মিয়ার মা এসে পড়লে আসল মিয়া বাধ্য হয় সেখান থেকে তাড়াতাড়ি করে পালাতে। তখনই মিয়ার মা এসে মিয়াকে জিজ্ঞাসা করে ওই ছেলেটা কে ছিল। নকল মিয়া তখন উত্তর দেয় যে ওই ছেলেটা তার বন্ধু ছিল। যাই হোক পরের দিন আমরা জানতে পারি বেইচি গর্ভবতী বলে তার সেবা যত্ন করার জন্য মিয়া তার কোম্পানি থেকে ছুটি নিয়েছে। কিন্তু বেইচি মিয়াকে বলে আজকে তার ক্লিনিকে অনেক দরকারি কাজ আছে যার কারণে তাকে যেতেই হবে। তারপর বেইচি এবং মিয়া একসাথে গাড়িতে ওঠে এবং মিয়া বেইচিকে তার হসপিটাল পর্যন্ত ড্রপ করে দেয়। তবে যাবার আগে বেইচি মিয়াকে বলে আজকের রাতটা সে তার বান্ধবীর বাড়িতেই কাটাবে, তাই সে যেন তার জন্য চিন্তা না করে। তারপর হসপিটালে এসে বেইচি আবারও তার বান্ধবীকে বলে তার মনে হয় মিয়া আসলে মিয়া নয় বরং অন্য কেউ। কিন্তু তার এই কথায় তার বান্ধবী বলে বেইচি মিয়াকে ভুল বুঝছে, তাছাড়া সে তো ঠিক এরকমই একটা হাজবেন্ড চেয়েছিল। তারপর রাতে ক্লিনিক থেকে বের হয়ে বেইচি যখন রাস্তায় একা একা হাঁটছিল তখন তার মনে হতে থাকে কেউ হয়তো তাকে ফলো করছে। এই কারণে সে তাড়াতাড়ি করে তার মোবাইলটা বের করে তার বান্ধবীকে ভিডিও কল দেয় আর জিজ্ঞাসা করে তার পিছনে কেউ আছে কিনা। তার বান্ধবী উত্তরে বলে তার পিছনে একজন আছে যে কিনা তাকে ফলো করছে, কিন্তু আলো কম থাকার কারণে তার চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এখানে তার বান্ধবী আরো বলে সে যেন তাড়াতাড়ি তার লোকেশনটা তাকে দেয়। সে যত দ্রুত সম্ভব পুলিশকে ইনফর্ম করে তার কাছেই আসছে। অন্যদিকে বেইচি প্রথমে একটা জায়গায় লুকিয়ে পড়ে, তারপরে সুযোগ বুঝে তার পিছু করা সে ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানে সে দেখতে পায় ওই ব্যক্তি আর কেউ নয় বরং সেটা মিয়াই ছিল। এখানে বেইচি তো মিয়াকে দেখে একদম অবাক হয়ে যায়। এদিকে বেচারা মিয়া তো তার হাতে অনেক ব্যথা পায় যেখান থেকে রক্ত বের হচ্ছিল। এটা দেখে বেইচি মিয়াকে ব্যান্ডেজ করে দেয়। ততক্ষণে বেইচির বান্ধবীও সেখানে এসে পড়ে আর সে মিয়াকে এসে জিজ্ঞাসা করে বেইচিকে যে অনুসরণ করছিল সেটা কি মিয়াই ছিল। তবে মিয়া এ প্রশ্নের উত্তর না দিয়ে বেইচিকে নিয়ে বাড়ি যেতে চায়। তবে বেইচি তখন বলে সে কি একটি রাতের জন্য তার বান্ধবীর সাথে থাকতে পারে না। মিয়া তখন তাকে অনুমতি দিলে বেইচি আর কথা না বাড়িয়ে তার বান্ধবীর সাথে চলে যায়। যাই হোক তারপর মিয়াও বাড়ি ফিরে আসলে তার মা নকল মিয়াকে জিজ্ঞাসা করে সেদিন তার সাথে যে ছেলেটি ছিল সে আসল মিয়া ছিল তাই না। এটা শুনে তো নকল মিয়া একদম অবাক হয়ে যায় আর সে বিষয়টা অস্বীকার করে তার মাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝলো যে সে আসলে তার ছেলে না। উত্তরে মিয়ার মা বলে তার ছেলেকে সেদিন দেখার সাথে সাথে সে চিনে ফেলেছিল। নকল মিয়া তখন ধরা পড়ে যায় আর তার মাকে বলে আসলে আসল মিয়াই তাকে এখানে তার পরিবর্তে আসার জন্য বলেছে, কিন্তু এই কথাটা মিয়ার মা মানতে চায় না আর সে বলে তার ছেলে কখনো এমন করতে পারে না। তারপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নকল মিয়া পুনরায় সে মেয়েটিকে ফোন করে জানায় বেইচি এখন প্রেগন্যান্ট। উত্তরে সে মেয়েটি বলে মিয়া তো এই দুনিয়ারই না, তাই সেই বাচ্চা কোনোভাবেই মিয়ার হতে পারে না। অন্যদিকে বেইচির কাছে একটি পার্সেল আসে যেটা ছিল মূলত একটি ইউএসবিটিকে সে তার কম্পিউটারে লাগিয়ে একটা ভিডিও দেখতে পায় যেটা বেইচি প্লে করে ভিডিওতে দুজন মেয়েকে একসাথে কথাবার্তা বলতে দেখে একদম অবাক হয়ে যায়। তারপর বেইচি তার সহকর্মীর কাছে যায় আর বলে তার হাজবেন্ড মিয়াও মিসিং আর বর্তমানে যে মিয়া তার সাথে থাকে সেটা আসলে অন্য কেউ। কিন্তু বেইচির এসব কথা শুনে তার সহকর্মী বলে কিছুদিন আগে সে বলেছিল মিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ আছে আর আজকে সে আবার বলছে তার সাথে যে আছে সে নাকি আসল মিয়া না। এখানে সে বেইচিকে মেনে নিতে বলে যে মিয়া প্রকৃত অর্থে পাল্টে গিয়েছে। তাছাড়া বেইচি তো এতদিন এটাই চাইতো। এমন সময় হঠাৎ করে একজন নার্স তাদের কাছে এসে বেইচিকে বলে তার সাথে দেখা করতে মিয়া এসেছে যে কিনা এখন তার রুমে ওয়েট করছে। এই কথা শুনে বেইচি তাড়াতাড়ি তার রুমে পৌঁছায় কারণ তার কম্পিউটারে এখনো সেই ইউএসবিটা লাগানো ছিল। যাই হোক তারপর মিয়া বেইচিকে একসাথে লাঞ্চ করার জন্য বলে। বেইচিও তো রাজি হয় আর কৌশলে তাড়াতাড়ি করে সেই ইউএসবিটা তার কম্পিউটার থেকে খুলে নেয়। তারপর মিয়া চলে যাওয়ার পরে বেইচি পুনরায় সেই ইউএসবিটা ব্যবহার করে ভিডিওটা প্লে করলে জানতে পারে ইউএসবিটা নষ্ট হয়ে গেছে। এই কারণে সেই ইউএসবিটা
ঠিক করাতে গেলে দোকানদার তাকে বলে ইউএসবিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এটা ঠিক করা সম্ভব না। যাই হোক, তারপর বেইজি বাড়ি পৌঁছায়, যেখানে মিয়া তার জন্য ডিনারের প্রস্তুত করে ওয়েট করছিল। এখানে বেইজি আসার পর তারা তিনজন একসাথে ডিনার করতে শুরু করে। এখানে বেইজিকে মিয়া প্রশ্ন করে সে এখনো প্রেগন্যান্সি টেস্টটা করেছে কিনা। উত্তরে বেইজি বলে সে এখনো টেস্ট করায়নি। এটা শুনে শাশুড়ি বেইজিকে বলে এখনই গিয়ে তাড়াতাড়ি টেস্ট করে আসতে। বেইজিও তার কথা মতো তাড়াতাড়ি করে টেস্ট করায়, আর সে টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। এই খবর পেয়ে মিয়া এবং তার মা অনেক খুশি হয়। তারপর মিয়া বেইজিকে জিজ্ঞাসা করে তাদের প্রথম সন্তানের কথা তার মনে আছে কিনা, কিন্তু মিয়ার মা এর উত্তরে বলে সেটা মনে না থাকার কি আছে। সেই সময় বেইজি এত বেশি কাজ করত যে তাদের প্রথম সন্তান 3-4 মাসও করতে পারেনি। তবে আজকে তাদের জন্য একটা খুশির দিন, তাই সে মিয়াকে বলে সেজন্য এসব কথা বন্ধ করে দেয়। তারপর আমরা দেখতে পাই মিয়া বেইজিকে নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছিল। এমন সময় তাদের সামনে এনি এসে পড়ে, যে কিনা মিয়ার কাছে সাহায্য চায়, কারণ তার বয়ফ্রেন্ড স্যাম তাকে বাদ দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিচ্ছে। এর উত্তরে মিয়া বলে যে এখানে সে কি করতে পারবে, এটা তো স্যাং এর ব্যক্তিগত ব্যাপার। মিয়ার এই উত্তরে বিরক্ত হয়ে এনি বলে এইসব তাদের কারণে হয়েছে। যেদিন থেকে মিয়া স্যাংকে সে অদ্ভুত জায়গায় নিয়ে গিয়েছে সেদিন থেকে সে অন্যরকম আচরণ করছে। কিন্তু তার কথার কোনো পাত্তা না দিয়ে মিয়া বেইজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি নকল মিয়া আসল মিয়ার সাথে দেখা করে আর জানায় যে মিয়ার মা তাদের দুজনের সম্পর্কে জেনে গিয়েছে এবং তিনি আসল মিয়ার সাথে দেখা করতে চায়। তখন আসল মিয়া তাকে বলে তার মা যেন এসব ঘটনা গোপন রাখে, সে সম্পূর্ণ সুস্থ আছে। এটা যেন নকল মিয়া তার মাকে জানিয়ে দেয়। তারপর মিয়া এবং বেইজি স্যাং এর বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়। এমন সময় স্যাং এর গাড়ির সামনে এসে পড়ে এনি, যে কিনা স্যাংকে উদ্দেশ্য করে বলে সে আসল না, তার বয়ফ্রেন্ড স্যাং এর সাথে 5 বছর ধরে তার সম্পর্ক, সে কখনোই তাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। এই কথা শুনে স্যাং গাড়ি থেকে নেমে গার্ডদেরকে বলে এনিকে সেখান থেকে বের করে দিতে। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে মিয়া এবং বেইজি বাড়ি ফেরার সময় হঠাৎ বেইজি মিয়াকে বলে ওঠে তার একটা গুরুত্বপূর্ণ জিনিস সে ভিতরে রেখে এসে পড়েছে। এটা বলে সে আবারও ভিতরে যায়। ভিতরে গেলে তার পুনরায় দেখা হয় স্যাং এর সাথে। এখানে বেইজি তাকে জিজ্ঞাসা করে তার স্ত্রীকে কি সে আগে থেকেই চিনতো। তার উত্তরে স্যাং বলে তার স্ত্রীর সাথে তার অনেক আগে থেকেই পরিচয় ছিল। এটা বলে সে ভিতরে চলে যায়। অন্যদিকে বেইজি জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় আসল স্যাংকে, যে কিনা বেইজিকে দেখে পালিয়ে যায়। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই বেইজি ডক্টর জিয়াং এর সাথে কথা বলছে এবং মিয়ার ব্যাপারে তার কাছে সাহায্য চায়। ডক্টর জিয়াং বলে সে তাকে এই ব্যাপারে পুরোপুরি সাহায্য করবে। এখানে অফিসের বাইরে তারা দুজন যখন কথা বলছিল তখন কেউ একজন তাদের ছবি তুলে নেয়। যে তাদের ছবিগুলো তুলেছিল সে হসপিটালের ম্যানেজমেন্টকে দেখিয়ে ডক্টর জিয়ানের ব্যাপারে নালিশ করে। এমনকি এও বলে যদি ডক্টর জিয়াং হসপিটাল থেকে চলে না যায় তাহলে এই ছবিগুলো সব জায়গায় ছড়িয়ে দেওয়া হবে। এই কথা শুনে বেইজি ডক্টর জিয়াংকে কল করে বলে সে সুস্থ আছে কিনা। ডক্টর জিয়াং বলে যে সে সুস্থ আছে, কিন্তু যে ব্যক্তি এই কাজ করেছে সে হয়তো বেইজিকে টার্গেট করতে পারে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেইজিকে হসপিটালের কর্তৃপক্ষ বলছে ডক্টর জিয়ানের সাথে তার অ্যাফেয়ার চলছে। এরকম অনেকগুলো প্রমাণ তাদের কাছে আছে, যার কারণে তাদের হসপিটালের নাম খারাপ হচ্ছে। তাই বেইজিকে তাদের পক্ষে রাখা সম্ভব না। বের হওয়ার সময় বেইজির বন্ধু তাকে বলে এই কাজ কে করেছে তাকে খুঁজে বের করতে হবে। এখানে সে বেইজিকে সম্পূর্ণ সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বেইজি বলে তার কোনো দরকার হবে না, কারণ সে ইতিমধ্যে জানে যে এই কাজ আসলে কে করেছে। তারপর বেইজি বাড়ি পৌঁছালে আমরা দেখতে পাই মিয়া রান্না বান্না করছিল। এখানে বেইজির মন খারাপ দেখে মিয়া বেইজির মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে বেইজি বলে তার চাকরি চলে গিয়েছে। এই কথা শুনে মিয়া অনেক খুশি হয় আর বলে এখন তারা দূরে কোথাও যেতে পারবে। তাছাড়া বেইজি তো এমনও চাইতো তার নিজের একটা ক্লিনিক শুরু করতে, সেটার জন্য মিয়া তাকে টাকা দিবে। তবে এই কথায় খুশি না হয়ে বেইজি মিয়াকে বলে সে তার থেকে আলাদা হতে চায়। এটা বলে সে ভিতরে চলে যায়। মিয়া বেইজিকে আর কারণ জিজ্ঞাসা করলে বেইজি তাকে বলে ডক্টর জিয়াং এর সাথে তার ছবিগুলো মিয়াই তুলেছিল, তার কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে। এই বলে বেইজি প্রমাণ সহ মিয়াকে দেখায়। তখন মিয়া বেইজিকে বলে সে যেরকমটা ভাবছে আসলে ঘটনা এরকম না। এখানে সে নানাভাবে বেইজিকে বোঝাতে থাকে। এমন সময় মিয়ার মা এসে বেইজিকে থামানোর চেষ্টা করে আর বলে নিশ্চয়ই তার ছেলে উল্টাপাল্টা কিছু একটা করেছে। বেইজি যেন তার মাথা ঠান্ডা করে।
তারপর মিয়ার মা বেজির সাথে কথা বলে। এই সময় বেজি তাকে বলে তার কি মনে হয় না তার ছেলে একটু অদ্ভুত আচরণ করছে। উত্তরে মিয়ার মা বলে, কই, আমার তো এমন কিছুই মনে হচ্ছে না। সে বেজিকে সান্ত্বনা দিয়ে বলে যে তিনি মিয়ার সাথে কথা বলবে এবং আগামীকাল সকালের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবে। তার পরের দিন আমরা দেখতে পাই মিয়ার মা একটি ক্যাফেতে যায়। তার পিছন পিছন বেজিও সেই ক্যাফেতে আসে। সেই ক্যাফের ভিতরে আসল মিয়া ছিল, যেখানে এক ব্যক্তির সাথে সে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি আসল মিয়া আসলে এতদিন ভ্যাকেশনে ছিল। এই ভ্যাকেশন চলাকালীন তার স্থানে কাজ করার জন্য সে নকল মিয়াকে নিয়োগ দেয়। এদিকে মিয়ার মার পিছন পিছন বেজিও সেই ক্যাফেতে গিয়ে পৌঁছায়। তবে মোবাইল নিয়ে ক্যাফেতে ঢোকা নিষেধ ছিল বলে সে তার মোবাইলটা এখানে রেখে ভিতরে প্রবেশ করে। সেখানে গেলে বেজি একটা অদ্ভুত দরজা দেখতে পায়, যেটা সে খুলতে পারছিল না। এমন সময় এক ব্যক্তি সে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে তার পিছু পিছু বেজিও সে দরজা দিয়ে প্রবেশ করে ফেলে। আর এখানে এসে সে দেখতে পায় এই লোকটি একটা আয়নার সামনে দাঁড়িয়ে তার হাত বাড়ায়, আর সাথে সাথে সে আয়না থেকে ঠিক হুবহু তার মতো একটা মানুষ বেরিয়ে আসে। বেজি এই পুরো দৃশ্য তার ক্যামেরাতে রেকর্ড করে, যেটা সে লুকিয়ে লুকিয়ে ভিতরে নিয়ে এসেছিল। অন্যদিকে মিয়ার মা আসল মিয়ার সাথে কথা বলতে থাকে। এখানে মিয়া তার মাকে সব কথা খুলে বলে। তখন মিয়ার মা তাকে বলে বেজি এখন গর্ভবতী আর বর্তমানে সে মিয়ার থেকে আলাদা হতে চাইছে। এই কথা শুনে মিয়া বলে তাকে বলে দিও এটা কখনোই সম্ভব না। এখানে মিয়া আরো বলে তাদের সাথে যে নকল মিয়া রয়েছে সে আসলে আসল মিয়াই, কিন্তু সে অন্য দুনিয়ার একজন মিয়া। তার দুনিয়াতে সে বেজিকে পায়নি, যার কারণে এখানে এসে সে বেজির সাথে অনেক খুশি ছিল। মিয়ার মা তাকে জিজ্ঞাসা করে সেই মিয়া যদি বেজির সাথে ডিভোর্স নিয়ে নেয় তাহলে কি হবে। উত্তরে মিয়া বলে কখনোই সে এই কাজ করবে না, কারণ সে বেজিকে অনেক ভালোবাসে। যদি সে বেজিকে চায় তাহলে ওই মিয়া বেজিকে দিয়ে দিতে রাজি হয়ে যাবে। এইসব কথা আবার বেজি শুনে ফেলে আর সে অনেক কষ্ট পায়। তারপর সে এই ক্যাফের মালিকের কাছে যায় আর তাকে সে আয়না সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন ক্যাফের মালিক বেজিকে একটা স্পেশাল ড্রিঙ্কস খাওয়ায়। তারপর সে বেজিকে আয়নার সামনে নিয়ে যায়। আয়নার ভিতরে বেজি তার নিজের একটা ক্লোন দেখতে পায়। এখানে ক্যাফের মালিক বেজিকে বলে যদি সে বিদেশে গিয়ে পড়াশোনা করত এবং বিয়ে না করত তাহলে সে একেবারে স্টাবলিশ এবং পারফেক্ট থাকতো, ঠিক এই ক্লোনটার মতো। কিন্তু যদি সে চায় তাহলে এখনো সে এই পারফেক্ট জীবনটা উপভোগ করতে পারে এই ক্লোনটার সাথে নিজের জীবন এক্সচেঞ্জ করার মাধ্যমে। এর জন্য তার শুধুমাত্র একটা কন্ট্রাক্টে সাইন করতে হবে। বেজি তখন জিজ্ঞাসা করে যদি পরবর্তীতে তার এই কাজের জন্য অনুশোচনা হয় তাহলে সে কি করবে। উত্তরে ক্যাফের মালিক বলে সে চাইলেই যে কোনো সময় এই চুক্তি বাতিল করতে পারবে, আর তখন তার কেবল এই আয়নার সামনে এসে দাঁড়াতে হবে। তখন সাথে সাথে তার ক্লোনটা গায়েব হয়ে যাবে। এমন সময় মিয়া এসে সেখানকার সব লাইট বন্ধ করে দেয়। এই ফাঁকে বেজি সেখান থেকে পালিয়ে যায়। তারপর মিয়া ক্যাফের মালিককে জিজ্ঞাসা করে তার স্ত্রী এখানে এসেছিল কিনা। এই বলে যে সে আয়নাটা ভাঙতে যাবে, এমন সময় ক্যাফের মালিক তাকে বলে এই আয়না যদি সে ভাঙে তাহলে কি হবে সেটা সে নিশ্চয়ই জানে। এটা শুনে মিয়া থেমে যায়। অন্যদিকে বেজি গাড়িতে তার বন্ধুকে সে ভিডিওটা দেখায়। তার বন্ধু এবার বেজির কথা বিশ্বাস করে যে তার স্বামী আসলে অন্য কেউ। যাই হোক, পরের দিন বেজি মিয়ার জন্য সুন্দর একটা জ্যাকেট কিনে আনে। এখানে সে মিয়াকে বলে সে মিয়াকে এতদিন ভুল বুঝেছিল, এই জন্য সে তার কাছে ক্ষমা চায়। তারপর সে মিয়াকে একটা আয়নার সামনে নিয়ে যায় এবং সে আয়নাতে নিজেকে দেখতে বলে। আর এই আয়নাটি সে ক্যাফের আয়নার মতোই ছিল, যেটা দেখে মিয়া তো একদম ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে এই আয়না বেজি কোথায় পেয়েছে। উত্তরে বেজি বলে এই আয়নাটি সে মার্কেট থেকে নতুন কিনে এনেছে, কারণ আয়নাটা তার অনেক পছন্দ হয়েছে। আর এখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি অন্য দুনিয়াতে মিয়া বেজির কাছে অ্যাপ্রোচ করে, সে নিজেকে পরিচয় করায় এবং বেজিকে বলে তার সাথে ঘুরতে যেতে, কিন্তু বেজি তাকে রিজেক্ট করে দেয় আর বলে সে বিদেশে পড়ালেখার জন্য যাবে আর ইতিমধ্যে সে অ্যাপ্লাইও করে ফেলেছে, তাই মিয়ার উচিত তারও পড়াশোনায় মনোযোগ দেওয়া। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়া অফিসে যায় আর সে অফিসে গিয়ে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তাকে দেখে সকল মেয়ে কর্মচারী সেখান থেকে বেরিয়ে আসে। মিয়ার এরকম আচরণ দেখে তাকে চাকরিটা ছেড়ে দিতে বলে। অন্যদিকে আমরা দেখি বেজি তার বন্ধুকে কল করে বলে সে ওই বারটাকে এক্সপোজ করতে চায়। বেজির বন্ধু তার কথা মতো বারের সে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখি মিয়া তার বসের কাছে গিয়ে বলে সে এই কোম্পানির জন্য অনেক কাজ করেছে আর এখন তাকেই বরখাস্ত করে দিতে চায়। এর উত্তরে মিয়ার বস বলে আমি তোমার ব্যাপারে পুলিশের কাছে কোনো কমপ্লেন করিনি, এটা কি তোমার জন্য অনেক না। মিয়া তখন বলে ওঠে
আপনার যে লিনের সাথে সম্পর্ক চলছে সেটার কি হবে? কোম্পানিটাকে তো একেবারে রোমান্টিক হোটেল বানিয়ে রেখেছেন। এই কথা শুনে তার বস একদম ভয় পেয়ে যায় আর বলে সে কেন এমন করছে, সে এখন তার কাছে কি চায়। অন্যদিকে আমরা বেজিকে দেখতে পাই, সে তার বন্ধুকে ফোন করে জানায় সে যে ভিডিওটা ইন্টারনেটে আপলোড করেছে সেটা কেউ বিশ্বাস করছে না, সবাই বলছে এই ভিডিওটা ফেক। এইসব শুনে বেজি সে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখে শুধুমাত্র একজন ব্যক্তি কমেন্টে বলছে যে এই ভিডিওটা সত্যি। অন্যদিকে মিয়া তার বস আর লিনের মধ্যকার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও কোম্পানির একটি গ্রুপে শেয়ার করে দেয়, যেটা দেখে বস বলে এখনই সে ভিডিওটা ডিলিট করে দিতে, কিন্তু মিয়া রাজি হয় না। অন্যদিকে লিনি তাড়াতাড়ি করে তার সকল কর্মচারীদের কম্পিউটার থেকে সে ভিডিওটা সরানোর জন্য লেগে পড়ে আর এক পর্যায়ে সে একটি ছুরি হাতে নিয়ে মিয়াকে মারতে চেষ্টা করে, কিন্তু মিয়া তাকে থামিয়ে ফেলে, যার কারণে রিনি সেই ছুরিটা আবারও হাতে নিয়ে আত্মহত্যা করার হুমকি দেয় আর কোম্পানির সকলের সামনে মিয়ার আসল রূপ ফাঁস করে দেয় যে সে বিবাহিত হওয়ার সত্ত্বেও লিনির সাথে এতদিন অবৈধ মেলামেশা করে আসছিল। অন্যদিকে বেচি এনির বাড়িতে গিয়ে উপস্থিত হয়, কারণ এনিই ছিল সে ব্যক্তি যে ভিডিওর নিচে কমেন্ট করেছিল। বেচি এনিকে জিজ্ঞাসা করে যদি সে সবকিছু আগে থেকেই জানতো তাহলে সে কেন এতদিন কাউকে কিছুই বলেনি। উত্তরে এনি বলে এখন তার জীবন অনেক ভালো, তার হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে, তাই সে কোনো কারণে ঝামেলার মধ্যে জড়াতে চায় না। এটা বলে সে দরজাটা বন্ধ করে দেয়। তারপর বেচি মিয়ার সাথে দেখা করে জিজ্ঞাসা করে সে অফিসে কি করেছে যে তার কারণে একজন সহকর্মী আত্মহত্যা করার চেষ্টা করেছে। উত্তরে মিয়া বলে এটা তো কেবল শুরু। তারপর মিয়া যায় ডক্টর জিয়াং এর কাছে আর বলে তার একটা মানসিক অসুস্থতার সার্টিফিকেট বানিয়ে দিতে, কিন্তু ভুয়া সার্টিফিকেট বানাতে ডক্টর জিয়াং রাজি হচ্ছিল না। তারপর আমরা মিয়াকে দেখি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে উল্টাপাল্টা বলতে থাকে। সে রাস্তায় রাখা সকল সাইকেল ফেলে দেয়, চিৎকার করে সবাইকে বলতে থাকে যে আজকে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। তার এইসব কর্মকাণ্ড দেখে সবাই মনে করে সে ওই কোম্পানিতে চুরি করেছে। এমন সময় একজন প্রতিবেশী এসে তাকে চুপ করতে বলে। অন্যদিকে বেইচির বাড়িতে এসে একজন প্রতিবেশী বলে তার হাজব্যান্ড একেবারে পাগল হয়ে গিয়েছে, কারণ সে উল্টাপাল্টা আচরণ করে বেড়াচ্ছে। এদিকে আমরা মিয়াকে দেখি যে কিনা তখনও রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেই যাচ্ছিল। এমন সময় তার মা এসে তাকে থামানোর চেষ্টা করে আর বলে তার কারণে তার নিজের ছেলের রেপুটেশন নষ্ট হচ্ছে, কিন্তু নকল মিয়া তার মাকে পর্যন্ত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর বেচি সেখানে আসে আর সে এবং মিয়ার মা দুজনে মিলে মিয়াকে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা দেখি প্রতিবেশীরা মিয়াকে পাগল হয়ে গেছে এই ধরনের একটা পোস্টার লাগিয়ে দেয়। মিয়ার মা এখানে এসে সকলকে বলে তার ছেলে পাগল না। অন্যদিকে মিয়া এই সবকিছু উপর থেকে দেখছিল এবং এসব দেখে সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর এখন তার এই ধরনের কাজের জন্য তাকে মানসিক অসুস্থতার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। তারপর সে বেচিকে বলে আসল মিয়া খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু এর আগে তাকে কোথাও একটা যেতে হবে। তারপর আমরা দেখি আসল মিয়া সে বাড়ি বসে কিছু কাজ করছিল। এমন সময় কিছু মানুষ তার কাছে আসে আর তার ব্যাপারে কথা বলতে শুরু করে যে সে নাকি পাগল হয়ে গিয়েছে। এসব কথা শুনে সে তো একদম অবাক হয়ে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেন তাকে পাগল বলছে। সে লোকেরা তার মেন্টাল সার্টিফিকেট তাদের মোবাইল থেকে দেখায়। এইসব দেখে মিয়া তো তাড়াতাড়ি করে বাড়িতে আসতে শুরু করে। এমন সময় তার প্রতিবেশীরা তার উপর ময়লা আবর্জনা ফেলতে থাকে। এসব উপেক্ষা করে কোনো মতে মিয়া তার বাড়ি এসে পৌঁছায়। এখানে বেচি তাকে দেখে জিজ্ঞাসা করে তার মুড এত খারাপ কেন। মিয়া তাকে সবকিছু খুলে বলে যে তার প্রতিবেশীরা তার উপরে ময়লা ফেলেছে। এখানে বেচির কাছ থেকে মিয়াও জানতে পারে যে তার প্রতিবেশীরা তাকে পাগল মনে করছে এবং তাকে তার কোম্পানি থেকেও বের করে দেওয়া হয়েছে। এসব শুনে মিয়া বেচিকে বলে এসব কিছুর সমাধান নিশ্চয়ই আমি বের করব। এরপরে সিনে আমরা দেখতে পাই মিয়া নকল মিয়ার সাথে দেখা করে আর তাকে মারার চেষ্টা করে। সে তার হাত পা বেঁধে কিডন্যাপ করে গাড়ি করে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এখানে মিয়া বলে তার জন্য এখন তার এই অবস্থা, তার চাকরি চলে গিয়েছে এবং সবাই তাকে পাগল মনে করছে। সে নকল মিয়া এবং কখনোই তাকে রিপ্লেস করতে পারবে না। নকল মিয়া তখন বলে যদি সে তাকে অন্য দুনিয়া ফেরত পাঠিয়ে দেয় তাহলে এই পৃথিবীতে যা যা সমস্যা ক্রিয়েট হয়েছে এগুলো তাকে একাই হ্যান্ডেল করতে হবে। এখানে সে আরো বলে সে বেচিকে পাওয়ার যোগ্য না। এই কথা শুনে মিয়া নকল মিয়াকে একেবারে সে আয়নাটির দিকে ছুঁড়ে মারে, কিন্তু এর ফলে সে আয়নাটি ভেঙে যায় এবং নকল মিয়াও এই দুনিয়াতেই থেকে যায়। এর কারণ হচ্ছে বেচি সে আয়নাটি
অন্য একটি আয়নার সাথে রিপ্লেস করে দিয়েছিল। এবার নকল মিয়াকে মেরে তার জামা কাপড় পরে আসল মিয়া তার বাড়ি ফিরে আসে। এখানে বেইজি মিয়াকে এত রাত করে বাড়ি ফেরার কারণ জিজ্ঞাসা করলে মিয়া বলে সে তার এক বন্ধুর সঙ্গে ড্রিঙ্কস করছিল, এই কারণে বাড়ি ফিরতে দেরি হয়েছে। বেইজি তখন বলে সেজন্য তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলে। মিয়া বলে বাড়ির কাজ সে কেন করবে? উত্তরে বেইজি বলে সেই তো বলেছিল আজকের পর থেকে সব কাজ সে নিজেই করবে। এই কথা বলে বেইজি ঘুমাতে চলে যায়। আর এদিকে বেচারা মিয়া বাধ্য হয়ে বাড়ির সব কাজ করতে হয়। বাড়ির সব কাজ শেষ করে মিয়া তার রুমে আসলে বেইজি দরজা খুলে না, যার কারণে মিয়াকে বাইরে ঘুমাতে হয়। পরের দিন মিয়ার মা তাদের বাড়ি আসে। মিয়ার মা মিয়াকে নকল মিয়া মনে করে বলে সে তার ছেলের জীবন একেবারে নষ্ট করে দিয়েছে, এমনকি তিনি তো শুধুমাত্র বেইজির জন্য খাবার নিয়ে আসে, আর তার আসল ছেলেকে বলে সে যেন নিজে খাবার বানিয়ে খায়। এইসব কথা শুনে মিয়া তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সেই হলো আসল মিয়া। আর এবার মিয়ার মাও তাকে চিনতে পারে আর সাথে সাথে নিজের ছেলেকে জড়িয়ে ধরে। তারপর খাবার টেবিলে একসাথে বসে লাঞ্চ করার সময় বেইজির মোবাইলে একটা মেসেজ আসে এবং সেই মেসেজ পড়ার সঙ্গে সঙ্গে সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপর যাওয়ার পথে মিয়ার মা তাকে বলে ক্লিনিক থেকে অনেক আগেই বেইজিকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, তবু সে প্রতিদিন ডক্টর জিয়ানের সঙ্গে দেখা করতে সকাল সকাল মেকআপ করে ক্লিনিকে চলে যায়। বেইজি এবং ডক্টর জিয়াংয়ের কিছু ছবি মিয়ার মা তাকে দেখায়, যেটা দেখে মিয়া তো রাগে একদম আগুন হয়ে যায় আর তাড়াতাড়ি করে বেইজির ক্লিনিকে চলে আসে। এদিকে বেইজির বন্ধু মিয়াকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না আর ভিতরে প্রবেশ করে দেখতে পায় বেইজি এবং ডক্টর জিয়াং একে অপরের অনেক কাছাকাছি রয়েছে। এটা দেখে তো মিয়া আরো বেশি রেগে যায় আর তাদের উপর চেঁচামেচি করতে শুরু করে দেয়। এমনকি সে বাইরে বেরিয়ে এসে সবাইকে বলতে থাকে এটা কেমন হসপিটাল যেখানে এত খোলামেলা ভাবে তার স্ত্রী অন্য একজনের সাথে অ্যাফেয়ার করছে, এমনকি কেউ কিছু বলছেও না। এমন সময় মিয়ার মাও সেখানে এসে পড়ে। এদিকে ডক্টর জিয়াং এবং বেইজি তাকে বোঝানোর চেষ্টা করে তারা আসলে এরকম কিছুই করছিল না, কিন্তু তাদের কথা মিয়া মানে না। অন্যদিকে আমরা দেখতে পাই নকল মিয়া একটি ডাস্টবিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। হঠাৎ যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে পুরো বাড়ি ফাঁকা। এদিকে বেইজি মিয়াকে বলে সে ওই বার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে। মিয়া তার পরিবর্তে একটা নকল মিয়াকে রেখে এতদিন অন্য জায়গায় ছিল। এমনকি সে এটাও বলে দেয় যে তার ক্লোনও খুব ভালো অ্যাক্টিং করে, দরকার হলে বেইজি তার ক্লোনের কাছেই চলে যাবে। তাই এখন সে মিয়ার কাছে ডিভোর্স চায়। এই কথা শুনে মিয়ার মা বলে তাদের বাচ্চার জন্য হলো সে যেন এমনটা না করে। বেইজি তখন বলে যে সে আসলে এতদিন প্রেগনেন্টই ছিল না। এই কথা শুনে মিয়ার মা বলে সে এত খারাপ কিভাবে হতে পারে? প্রথমে সে তার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেছে, এখন সে তার ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করছে। এখানে মিয়াও এসব কথা শুনে বেইজির উপর অনেক রেগে যায়, এমনকি তার উপর আক্রমণও করে দেয়, যার কারণে সেখানে থাকা সবাইকে বেরিয়ে যেতে হয়। অন্যদিকে নকল মিয়া মেন্টাল হসপিটালে ফোন করে আর তাদেরকে জানায় যে একজন পাগল ব্যক্তি ক্লিনিকের ভিতরে সিন ক্রিয়েট করছে। এদিকে বেইজি মিয়াকে বলে মিয়াকে ভালোবেসে সে বিদেশে গিয়ে তার পড়াশোনার সুযোগ পর্যন্ত হাতছাড়া করেছে, এমনকি যেদিন তার মিসক্যারেজ হয়েছিল ঠিক 3 দিন পরেই মিয়া অন্য একটি মেয়ের সাথে সময় কাটিয়েছে, তাই এখন সে তার কাছে ডিভোর্স চায়। কিন্তু মিয়া তখন বলে সে কি মনে করে মিয়াকে বাদ দিয়ে দিলে সে বেইজিকে ভালো থাকতে দিবে? কখনোই না। এমন সময় সেখানে মেন্টাল হসপিটাল থেকে মানুষ এসে পড়ে। তারা মিয়াকে তার সার্টিফিকেট দেখিয়ে এখান থেকে ধরে নিয়ে যায়। এর পরের দিন আমরা দেখি বেইজির বন্ধু বেইজিকে বলে এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, তার এখন উচিত মিয়াকে ডিভোর্স দিয়ে দেওয়া। এমন সময় সেখানে নকল মিয়া আসে, সে বেইজিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নকল মিয়া বেইজিকে বলে মিয়া এখন মেন্টাল হসপিটালে, তাই এখন তারা খুশিতে নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু বেইজির আসল মিয়ার সাথে বোঝাপড়া এখনো শেষ হয়নি, তাই সে চায় মিয়া নিজের ভুল বুঝতে পারুক এবং সকলের সামনে নিজের ভুলগুলো স্বীকার করুক। এর পরের দিন আমরা দেখি মিয়ার মা তার ছেলের সাথে দেখা করার জন্য মেন্টাল হসপিটালে যায়, কিন্তু সে ভিতরে ঢোকার অনুমতি পায় না। অন্যদিকে বেইজি সেখানে উপস্থিত হয় এবং মিয়ার মাকে বলে তার ছেলে কখনো এখান থেকে বের হতে পারবে না। এই বলে সে মিয়ার সাথে দেখা করতে ভিতরে চলে যায়। ভিতরে আসার পর মিয়া বেইজিকে দেখে বলে সে এখানে কেন এসেছে, তার কাছে কি চায়, এখন তো তার খুশি হওয়া উচিত। বেইজি বলে সে কেন খুশি হবে, তার পরিবার লন্ডভন্ড হয়ে গেছে, এমনকি তার চাকরিটা চলে গিয়েছে, তার তো খুশি হওয়ার কিছুই নেই। মিয়া বলে এসব কিছু হয়েছে শুধুমাত্র নকল মিয়ার কারণে, এখানে তার কোনো দোষই নেই,
তারপর বেচি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি নকল মিয়া আসল মিয়াকে মারার জন্য ডক্টর সেজে হসপিটালে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় আসল মিয়া নেই। তারপর যখন আসল মিয়া সেখানে আসে, সাথে সাথে নকল মিয়া তার উপর হামলা করে দেয়। আর সে মিয়াকে বলে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে বেচি তার সাথে নতুন করে জীবন শুরু করবে না, তাই সে আজকেই তাকে মেরে ফেলবে। এটা শুনে আসল মিয়া নকল মিয়াকে বলে একটু আগে বেচি তার সঙ্গে দেখা করে গিয়েছে আর বলেছে সে শুধুমাত্র মিয়াকেই ভালোবাসে। এই কথা শুনে নকল মিয়া তো আরো বেশি রেগে যায় আর সে সেখানে আগুন লাগিয়ে দেয়, যার কারণে মিয়াকে রেখে হসপিটালের সবাই বাইরে চলে আসে। তারপর বেচি হসপিটালে আসলে দেখতে পায় মিয়া তার বেডে শুয়ে আছে। বেচি তাকে বলে তার অ্যাক্টিং করার কোনো দরকার নেই, আসলে সেটা ছিল নকল মিয়া। সে বেজিকে বলে সে সবাইকে বোকা বানাতে পেরেছে কিন্তু বেজিকে বোকা বানাতে পারবে না। বেজি তাকে জিজ্ঞাসা করে আসল মিয়া কোথায়। নকল মিয়া বলে আসল মিয়া মারা গিয়েছে আর এখন তারা দুজন একসঙ্গে জীবন শুরু করতে পারবে। কিন্তু এই প্রস্তাবে বেজি রাজি হয় না আর বলে মিয়ার সাথে তার ব্যক্তিগত বোঝাপড়া রয়েছে, যেটা তার কারণে লন্ডভন্ড হয়ে গিয়েছে আর তারা দুজনে একই রকম নিজেদের সুখ শান্তি অর্জনের জন্য অন্যদের জীবন তছনছ করে দেয়। তার পরের সিন আমরা দেখতে পাই বেজি মিয়ার শেষ অস্তিত্বগুলো নিয়ে বাড়ি ফিরে আসে আর তার মাকে বলে মিয়া মারা গিয়েছে। এই কথা শুনে মিয়ার মা তো কান্নায় ভেঙে পড়ে। তারপর বেজি মিয়ার মাকে বলে কান্নাকাটি না করতে, সে সবসময় মিয়ার মায়ের সঙ্গেই থাকবে, এখন তাদের উচিত মিয়ার শেষ সমাধি দেওয়া। তারপর মিয়া মারা যাওয়ার খবরটি বেজি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়। তার পরের দিন মিয়ার সমাধির সময় হয়ে যায় কিন্তু কেউই আসে না। তার কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসে, যার মধ্যে বেজির বন্ধু এবং আরো কিছু মানুষ ছিল। এদের মধ্যে একজন ছিল নকল মিয়া। তারপর সময় মতো মিয়ার সমাধি অনুষ্ঠান শুরু হয়ে যায়। এদিকে বেজির বন্ধু লাইভ স্ট্রিম করতে থাকে। এখানে মিয়ার মা তার ছেলে সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলে। তারপর বেজি মিয়ার সম্পর্কে কিছু কথা বলে কিন্তু সে মিয়ার সম্পর্কে ভালো কোনো কিছুই বলে না, উল্টো মিয়ার সব খারাপ দিকগুলো এখানে তুলে ধরে। এতে মিয়ার মা তার উপর অনেক রেগে যায়। এমন সময় মিয়ার বাড়িতে লিনি এসে উপস্থিত হয় আর সে মিয়ার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তারপর লিনি ক্যামেরার সামনে যায় আর মিয়া সম্পর্কে কিছু বলতে শুরু করে, তবে সেও মিয়ার সম্পর্কে ভালো কিছুই বলে না, তার সকল অপকর্মের কথাগুলি বলতে শুরু করে। এমনকি এক পর্যায়ে মিয়ার অবশিষ্ট সে জারটিও ফেলে দেয়। তখন মিয়ার মা দেখে ওই জারটি শুধুমাত্র আঠা দিয়ে ভর্তি ছিল। এমন সময় সেখানে মিয়া এসে পড়ে আর আমরা জানতে পারি যে মিয়া আসলে মরেনি। অন্যদিকে নকল মিয়া তার মুখোশ খুলে নিজেকে আসল মিয়া দাবি করে। দুই মিয়াকে একসঙ্গে দেখে মিয়ার মা তার আসল ছেলেকে সেটা বুঝতে পারে না আর সে দুই মিয়াকে তার ছেলে হিসেবে মেনে নেয়। এখানে নকল মিয়া বেজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। এমন সময় আসল মিয়া তাকে থামায় আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে এক পর্যায়ে বেজি এসে সে আয়নাটির উপর থেকে কাপড় সরিয়ে দেয় আর আয়নাটি ভেঙে ফেলে। এতে করে নকল মিয়া সহ সে আয়নার সাহায্যে অন্য দুনিয়া থেকে এ দুনিয়া আসা সব ক্লোনই গায়েব হয়ে যায়। এদিকে বেজি তার লাইভ স্ট্রিমে সকল ঘটনা ব্যাখ্যা করে আর সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই বেজি বাড়ি ফিরে আসে আর মিয়া তার প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছিল, কিন্তু বেজি খাবার না খেয়ে রুমের ভিতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। পরের দিন আমরা দেখতে পাই মিয়া একের পর এক বিভিন্ন কোম্পানিতে তার সিভি দিয়ে যাচ্ছিল, কিন্তু তার সম্পর্কে খারাপ কথাবার্তা ছড়ানোর জন্য কোনো কোম্পানি তাকে নিতে রাজি হচ্ছিল না। তারপর সে তার আগের কোম্পানিতে চাকরির সন্ধানে গেলে সেখানকার ওয়াচম্যানও তাকে ধাক্কা মেরে বের করে দেয়। এদিকে ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে যেখান থেকে সে জানতে পারে যে বেজি এই বাড়িটা বিক্রি করে অর্ধেক টাকা তার জন্য রেখে চলে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেজি তার পড়ালেখার জন্য বিদেশে যাচ্ছে এবং তার বন্ধু এবং ডক্টর জিয়াং তাকে বিদায় দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়। এনেও সেখানে আসে আর তাদের সবাইকে বিদায় দিয়ে বেজি বিদেশের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা মিয়াকে দেখতে পাই বাড়ির সাথে সে মন খারাপ করে বসেছিল। এখন তার চাকরিও নেই, সাথে বাড়িটাও নেই, এমনকি তার করার মতো কিছুই ছিল না। আর এরই মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর এই মুভির ফিনিশিংটা ডিরেক্টর কেন যে এমন করে করলো তা আমার মাথায় ঢুকলো না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশেই থেকো। তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।